অনেক সময় ক্রিকেটাররা কিংবা ক্রিকেট বোদ্ধারা একটা কথা বলেন, তা হচ্ছে ক্রিকেট ম্যাচে নাকি অনেক সময় জয়লাভ করতে ভাগ্যের সহায়তা প্রয়োজন হয়, কিন্তু সত্যিকারের অর্থে ভাগ্যকে জয় করতে পরিকল্পনারও প্রয়োজন আছে। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আমাদের আজকের ট্যাগলাইন আবেগ নয় পরিকল্পনায় হয় ক্রিকেট। স্টুডিওতে আলোচনার জন্য আছেন তিনজন সম্মানিত অতিথি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জনাব ইশতিয়াক আহমেদ, রয়েছেন আরও একজন ফর্মার ক্রিকেটার জনাব সেলিম শাহেদ, এবং সেই সঙ্গে রয়েছেন ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ আজম। স্বাগত আপনাদের তিনজনকে আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। ইশতিয়াক ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা যে প্রসঙ্গটা কথা বলেছে, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটা বার্তার জায়গা আছে। টিভি সেটের পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখতে ফেসবুকে সরাসরি ভিজিট করতে পারেন www.facebook.com/Jamuna Television এই লিঙ্কে। এছাড়াও চোখ রাখতে পারেন www.jamuna.tv এই অ্যাড্রেসে। নিয়মিত এই অনুষ্ঠানটা করা হয় না, যে কারণে হয়তো বা শেষের লাইনগুলো বলতে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। প্রডিউসার আমাকে রিমাইন্ড করালেন। ইশতিয়াক ভাই, যে বিষয়টা বললাম যে আবেগ না, পরিকল্পনার জায়গাটাও প্রয়োজন আছে। আজকে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে পাকিস্তানকে 155 অড রানসে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে অল আউট করে ফেললো, ওই সময়টায় মিড ব্রেক শোতে বাংলাদেশের তরুণ পেস বোলার রোহানাত বর্ষণকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তার সেলিব্রেশনের উৎস কী ছিল। তিনি বলছিলেন যে ইমোশন, আবেগ। কিন্তু আবেগের সঙ্গে সঙ্গে পরিকল্পনার জায়গাটাও প্রয়োজন হয়, যেটা ব্যাটিংয়ে বাংলাদেশ করতে পারে না। হোয়াট ওয়েন্ট রং ইন বাংলাদেশ ব্যাটিং ইনিংস? ধন্যবাদ স্বামী। না, আমার মনে হয় আবেগ দরকার আছে। আমি যদি আবেগই না থাকতো, বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসতো না। জি, প্রথম দিকে বাংলাদেশের আবেগের কারণে, প্যাশন অফ দি অফিশিয়ালস, দ্য ফ্যান, দ্য ক্রিকেটার্সের কারণে আজকে বাংলাদেশের পর্যায়ে এসছে। এখন এখানে এসে দ্যাট হ্যাজ টু বি কনস্ট্যান্ট, আবেগ হ্যাজ টু বি কনস্ট্যান্ট, বাট মোর ইম্পর্টেন্টলি পরিকল্পনার অবশ্যই দরকার। টু মুভ ফরওয়ার্ড ইউ নিড প্ল্যানিং। এবং আমার মনে হয় যে আজকের খেলাটা ওয়াজ এ ক্লাসিক এক্সাম্পল অফ বাংলাদেশ নট বিং এবল টু হ্যান্ডেল প্রেশার। এখানে প্ল্যানিং তো ঠিক আছে, বুঝলাম। 155 এর জন্য বেসিক প্ল্যান যেটা ছিল, তারা খুব হারিড স্টার্ট ছিল, কিন্তু এটা গিয়ে একটা পর্যায়ে ইন 38 ওভার্স ইউ নিড টু স্কোর 155, সো নট মাচ অফ আ প্ল্যান। তো সেই জন্য আমার মনে হয় যে প্রেশারটা ওয়ান্স দে স্টার্টেড টু লুজ উইকেটস, সেখানে গিয়ে তারা সামাল দিতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে আমার শিহাব, জেমস অ্যান্ড রাব্বি 7 উইকেট পার্টনারশিপ ভালো ছিল, পরপর 2টা উইকেট পড়ে যাওয়াতে তারপর ওখান থেকে দেন আগেন দে ওয়েন্ট অন 5 রানসের জন্য হেরে গেল। আমার মনে হয় বাংলাদেশের হিস্টোরিক্যালি এই একটা জিনিস হয়, আমরা সবসময় অনেক খেলা কিন্তু এভাবে হেরেছি। আমরা দলকে প্রেশারে ফেলে সে প্রেশারটা রাখতে পারিনি, আবার আমরা নিজেরাই যখন প্রেশারে পড়ি সেই প্রেশার থেকে আমরা বেরোতে পারি না। এটার জন্য মেন্টালি টাফ ক্রিকেটার্স ইউ নিড। আজকের খেলাটাতে যদি উই হ্যাড সাম গুড স্ট্রং টেম্পারামেন্টালি অ্যান্ড মেন্টালি স্ট্রং প্লেয়ার্স, 155 would not have been a problem. তো এই জিনিসটার জন্য অবভিয়াসলি অ্যাজ দ্য ডিসকাশন প্রোগ্রেসেস আমাদের এখানে অনেক ধরনের রিজনস, ফর্মুলাস অ্যান্ড সলিউশনস হয়তো বেরোবে। বাট আমার মনে হয় আজকে ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু উবায়েদ শাহ। ক্লাসিক বোলিং একটা নিউ সেন্সেশন বেরিয়েছে। অ্যান্ড অফকোর্স পাকিস্তান প্লেড বেটার ক্রিকেট টুডে। পাকিস্তান প্লেড বেটার ক্রিকেট টুডে। সেলিম ভাই, এই প্রসঙ্গটা থেকে যদি আসতে চাই, 155-এ পাকিস্তানকে অল আউট করে ফেলা, ব্যাটিংয়ে নেমে কি একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছিল কেন? যেহেতু একটা প্রেশার ছিল, আসলে 38 ওভার 2 বলে ফিনিশ করতে হবে। দেখুন, 38 ওভার 2 বল, তো 38 ওভার 2 বল হলে আমার 155 যদি করতে হয়, আমার রান রেট কিন্তু খুব বেশি না, 5-এর নিচে, 4.5-এর মতো সামথিং। তো 4.5-এর মতো রান কিন্তু ওয়ানডে ক্রিকেটের জন্য একটা নর্মাল মোমেন্টাম, নর্মাল টেম্পো। আপনি যদি প্রথম 10 ওভারে 30-35 করেন, উইকেট না হারান, তারপরের 10 ওভারে যদি আরও 40 রান করেন, 20 ওভারে যদি 70 করেন, তারপরে 10 ওভারে যদি আরও 50 করেন, আপনি 120 হচ্ছে, এবং লাস্ট 8 ওভারে বাকি 30 রান করা খুব কঠিন কাজ না। তো এই প্ল্যানিংয়ের যেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকের ম্যাচে আমাদের প্ল্যানিংয়ের এক্সিকিউশনটা ঠিক মতো হয়নি।
আমাদের বোলাররা বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো বল করে 155-এর ভিতর বুক করেছে। সেক্ষেত্রে পাকিস্তানকেও বলতে হবে যে দে বোল্ড প্রিটি ওয়েল, যথেষ্ট ভালো বোলিং করেছে, সেই কারণেই হয়তো আমাদের ব্যাটসম্যানরা সেই জিনিসটা ক্যারি করতে পারেনি। কিন্তু এখানে যদি বুঝতাম আমি যে না আমার রান রেট 6-এর উপরে থাকতো, তাহলে বুঝতাম যে না একটা অ্যাডিশনাল প্রেশার আছে যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে। তো 4-4.5 রান করে ওভার করা বা গ্রো করার ক্যাপাসিটি কিন্তু এই টিমের ছিল, এবং তারা কাছাকাছি গেছে, যদিও 5 রানে হেরে গেছে। বাট ফ্যাক্ট রিমেন্স যে বলে না, দ্য ল্যাক অফ এ লিটল মোর এফার্ট, লিটল মোর এক্সিকিউশন, লিটল মোর অ্যাপ্লিকেশন, এই জায়গাটা যদি আমাদের লিটল মোরটার গ্যাপের কারণে আমরা আজকে কোয়ালিফাই করতে পারিনি। আদারওয়াইজ আমাদের জেতার মতো সিচুয়েশনে আমরা 100% ছিলাম। আতিফ ভাই, এই প্রসঙ্গটা থেকে যদি আসি, প্রথমত ফরম্যাটটা অনেক বেশি এইটা নিয়ে সমালোচনা হয়েছে যে এবারের সুপার সিক্সের যে ফরম্যাটটা, যে কনসিকুয়েন্সে আনা হয়েছে, এটা কি একটা বাড়তি প্রেশার ছিল কিনা একদম শুরু থেকে, যে আলটিমেটলি আমি যদি আগে ব্যাটিং করি আমাকে পাকিস্তানকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অল আউট করতে হবে, পরে ব্যাটিং করলে নির্দিষ্ট সময় চেস করতে হবে? ওয়াজ ইট আ মেন্টাল প্রেশার? না, আমার মনে হয় ওয়াজ ইট মেন্টাল প্রেশার। যাতে এই ফরম্যাটের ব্যাপারে তাদের তো অনেকদিন আগে থেকে ধারণা ছিল যে ফরম্যাটটা কী হবে, দেওয়ার তারা অনেক দিন থেকে এই প্রিপারেশন নিয়েই গেছে ওয়ার্ল্ড কাপে। আমার যেটা মনে হয় যে দে আর জাস্ট আ বিট মোর ইমপেশেন্ট, কারণ এটা আসলে তাদের কথা না, মানে বড়দেরও একই হয়। আপনি কিন্তু দেখবেন যে এই বিপিএলটা যে হচ্ছে, এখানে আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিই, দেখবেন যে নওয়াজরা কিন্তু লাস্ট 4 ওভারে মারে। দে নো দ্যাট দে হ্যাভ দ্য এবিলিটি টু পুল ইট অফ ইন দ্য লাস্ট 4 ওভার্স। কিন্তু আমাদের প্লেয়ারে কিন্তু খুব তাড়াতাড়ি মারা শুরু করে, মানে যখনই দেখবেন, কারণ তাদের ওটা ওই কনফিডেন্সটা থাকে না যে আমরা উই ক্যান পুল অফ ইভেন আফটার প্লেইং 7 ডট বলস 8 ডট বলস। এখানেও জিশানের সম্বন্ধে তো বলা হচ্ছে যে হি ইজ আ প্রমিসিং, ভেরি প্রমিসিং স্টার, এবং তার কিন্তু মানে আমি তার শর্ট মেকিং এবিলিটি দেখেছি, মানে তার যথেষ্ট হাতের শট আছে। হি কুড নট স্কোর রানস, শিবলি কুড নট স্কোর রানস, এবং এভরিওয়ান যারা আউট হয়েছে তারা যদি একটু পেশেন্স ইন দ্য সেন্স যে আপনার একটা বোলার কিন্তু ভালো বল করবে খেলার মধ্যে, ইটস টাইম যে একটা বোলারে ভালো দিন যাবে, ভালো বল করবে। আমাদের মনে আমরা মানে আমাদের ব্যাটিংয়ের ধারণাটা এমন ছিল যে আমাদের ম্যাচটা 35 ওভারের মধ্যে জিততে হবে, ওটা 38 না হয়। সেলিম ভাই যেটা বলেছে 4.5 রান কিন্তু অনেক বেশি রান না। আপনি যদি রান কমও নিতেন, আপনি কিন্তু 5 হতো, ইউ ক্যান অলওয়েজ গো ফর সিঙ্গলস। ওই যেই আউটগুলো হয়েছে সেই সবগুলো কিন্তু 4 মানে 4 মারতে গেছে। ইটস নট লাইক যে ডিফেন্স করতে গেছে হি গট এজ, মানে তারা স্ল্যাশ করছে, কট বেঞ্চ চলে গেছে। সো ওই জায়গাটাতে হচ্ছে কি পরিকল্পনার সবচেয়ে বড় অভাব। আর একটা যে কথা বললেন যে বাড়তি প্রেশার ছিল কিনা, আপনি যখন ওয়ার্ল্ড কাপ মতো টুর্নামেন্ট খেলবেন তখন প্রেশারটা কিন্তু ইটস আ অ্যাডেড ব্যাগেজ দ্যাট ইউ হ্যাভ টু টেক, মানে ওয়েদার ইটস আন্ডার 19 অর ওয়েদার ইটস মানে বিগ টুর্নামেন্ট, ইউ উইল হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট প্রেশার। ইফ ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্যাট প্রেশার দেন দের ইজ নো পয়েন্ট মানে সেইং এনিথিং অ্যাবাউট ইট। ইশতাক ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট যে সেক্টরটা আছে, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং এই আন্ডার 19-এর প্লেয়ার আসলে মূলত YCL একটা টুর্নামেন্ট হয়, সেখান থেকে সিলেক্টেড প্রসিডিওরে আসে। এত কিছু না পাওয়ার মাঝে এই আন্ডার 19-এর এই সিলেকশন প্রসিডিওরটা, এরপর তাদের যতটুকু সময় পাওয়া যায় গ্রুম আপ প্রসিডিওর, তারা বেশ কয়টা সিরিজও খেলেছে, দেশের বাইরে গেছে, ইভেন তাদের এইখানে আবাসিক ক্যাম্প করা হয়েছে, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আবাসিক ক্যাম্প আসলে এদেরকে নিয়েই করা হয়। এটা কি একটা আশার আলো কিনা যে অন্তত আন্ডার 19 পর্যায়ে পর্যন্ত একটা প্রপার গ্রুম আপের মধ্য দিয়ে যাচ্ছে, যে কারণে আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে একবার? মানে নিঃসন্দেহে আমার মনে হয় যে আন্ডার এজ লেভেলটা মোটামুটি গেম ডেভেলপমেন্টের আন্ডারে মোটামুটি অর্গানাইজড ওয়েতেই হয়। বাট আমার মনে হয় এদেরকে আনলেস বিদেশে একটা পর্যায়ে যখন when your elevation is up to under 19, then what you do is yes, the training camps হয়, under 19 tour before any big tournaments তারা বিদেশ সফর করে। এবং আমরা যদি সার্বিকভাবে যদি দেখি আন্ডার 19 পারফরমেন্স amongst all the teams in the world, বাংলাদেশের পারফরমেন্স আমার মনে হয় we are probably one of the best, top 3-4 এই জন্য বিকজ আমরা ফোকাস করি অনেক, আমরা আন্ডার 19 পর্যন্ত। বিয়ন্ড দ্যাট আমাদের যেটা করা উচিত, যেটা আমি সবসময় সুযোগ পেলেই বলি, সেটা হচ্ছে যে এই প্লেয়ারদেরকে আমাদেরকে ঘন ঘন বিদেশে পাঠানো প্রয়োজন। আমরা 3 ডে 4 ডে গেমের উপরে খুব একটা ফোকাস করি না, আমরা সবসময় এই 1 ডের উপরে ভিত্তি করে ইউ ডোন্ট রিয়েলি বিল্ড স্ট্রং টেকনিক্যালি সাউন্ড এবং টেম্পারামেন্টালি টাফ প্লেয়ার্স আমরা কোনোদিন বের করতে পারবো না। আমাদেরকে 3 ডে 4 ডে ফোকাস করতেই হবে, ইভেন ফ্রম দি আন্ডার এজ লেভেল। ইয়েস, আন্ডার এজ অনেক কম্পিটিশনস হয়, স্কুল কম্পিটিশনস হয়, হোম এন আওয়ে, এবং তাদের
selection process is also more or less in place, but আমার মনে হয় যে স্কিল ডেভেলপ করার, এনহান্স করার, পার্টিকুলারলি আমার মনে হয় যে মেন্টালি টাফ, ইউ নিড টু বি, আমরা টেস্ট প্লেয়িং নেশন, আমরা একটা পর্যায় পর্যন্ত ডেভেলপ করার পরে only to play under 19 World Cup and become champion, what next? So আমার মনে হয় বিয়ন্ড দ্যাট আমরা কতখানি চিন্তা ভাবনা করি I don't know, but surely আমার মনে হয় যে আনলেস আমরা এই প্লেয়ারদেরকে বিভিন্ন একাডেমিজে যদি না পাঠাই, প্লেয়ার্সদেরকে সে I particularly feel that opening batting is a position যেখানে you need to have, because that's a specialized position. জি, এইখানে এই একটা পজিশনের জন্য you need to develop skills for this particular position. In order to do so, আমি মনে করি বিভিন্ন একাডেমিতে থেকে লং টার্মের জন্য পাঠানো উচিত। অ্যান্ড দেন অফকোর্স অ্যাজ আই সেড, যে একাডেমি কিংবা হাই পারফরমেন্স কিংবা কি টাইগার্স আমরা বলি, বাংলাদেশ টাইগার্স, এদেরকে যদি আমরা ঘন ঘন 3-day 4-day ম্যাচে যদি আমরা না খেলাই, আই এম নট only in sort of against Ireland or Zimbabwe, এইসব না, আমাদেরকে এই সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইভেন ইন্ডিয়াতেও যদি আমরা লুক ওয়ের ইন্ডিয়া হ্যাজ গন, ইন্ডিয়া ডোমেস্টিক ক্রিকেট, আমি কেন এটা বলছি, কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেটটার আমার মনে হয় না যে আমাদের মান ঠিক ওই ধরনের which will help us produce players who can go and excel at the top level. ইন্ডিয়াতে কেন হচ্ছে? বিকজ ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট ইজ সো ভেরি হাই, যেটা ছিল না এক সময়। হয়তোবা IPL has contributed in a large way in order to strengthen the domestic আমাদের যেহেতু এটার একটা অভাব রয়ে গেছে, সেটা যে কোনো কারণে আমরা যদি রিসার্চ করে দেখি, এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে যে আমাদের ডোমেস্টিক লেভেলটা আর টেস্ট লেভেলটার তফাৎটা এখানে 15-20, যেখানে 19.5-20 কিংবা 19-20 will have to be the difference between domestic cricket and international cricket. So we have to find out ways, যেহেতু আমাদের ডোমেস্টিক ক্রিকেটের মানটা আমরা অতটা বাড়াতে পারিনি, what choice are you left with? The only thing I feel is আমরা আমাদের আলাদা বাজেট, আলাদা প্রোগ্রাম, আলাদা স্কেডিউল করা উচিত, ক্যালেন্ডার করা উচিত, to send teams abroad, at least 2 for academy, 2 for Bangla Tigers, 2 for under 19, and all to play longer version cricket outside of the country. ইশতিয়াক ভাই, এই পয়েন্টটা থেকে একটু সেলিম ভাই আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে যেহেতু ইশতিয়াক ভাই ইন্ডিয়ার রেফারেন্সটা দিলেন, গত ওয়ার্ল্ড কাপের সময় একটা রেফারেন্স চলে আসছিল যে ইন্ডিয়ার আন্ডার 19-এর পর আন্ডার 23 বলে একটা লেভেল আছে, যেখানে 4টা ডোমেস্টিক কম্পিটিশন হয়, 2টা লঙ্গার ভার্সন, 2টা ওয়ানডে ফরম্যাটের, এবং আজকের ইয়াশাসবি জয়সওয়ালরা আসলে ওই আন্ডার 23 লেভেল ওভারকাম করেই আফটার দ্যাট ন্যাশনাল টিমে এসেছেন। এই জায়গাটা একটা বড় ভ্যাকুয়াম কিনা বাংলাদেশে, যেটা HP একটা আছে, আমরা নামে মাত্র হয়তো বা বছরে 1টা বা 2টা সিরিজ খেলের, তাও নিজেদের মধ্যে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে, এই জায়গাটা একটা বড় ভ্যাকুয়াম কিনা প্লেয়ার প্রডিউসিং এর ক্ষেত্রে? দেখুন, আন্ডার 19 স্টেজ থেকে ন্যাশনাল টিমে কটা প্লেয়ার আসে? খুব বেশি প্লেয়ার কিন্তু আসে না, এবং ডিফারেন্স আপনার আন্ডার 19 থেকে টেস্ট স্কোয়াডের কিন্তু ডিফারেন্স যথেষ্ট ডিফারেন্স থাকে। তো আন্ডার 19 থেকে যখন একটা ছেলে 20 বা 21 যখন হয়ে যায়, ওকে তো ওই গ্রুমিংটা তো ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যদি আন্ডার 23 বা আন্ডার 22 এই ধরনের কোনো একটা এজ গ্রুপ লেভেল, যেটা আমরা হাই পারফরমেন্স বলে চালানো হচ্ছে, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আরও বেশি ফোকাস করা দরকার। এবং সেইখানটায় আমাদের ইন্ডিয়া ক্যান বি এন এক্সাম্পল, যেটা আপনি বলেন আন্ডার 23 যে টুর্নামেন্টগুলো হয়, সেই ধরনের যদি কোনো কিছু আমাদের ফলো করতে পারি আমরা, বা সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে আমাদের প্লেয়াররা আরও বেশি প্রিপেয়ার্ড হবে টু ফেস টেস্ট ম্যাচ ইন এ বেটার ওয়ে। কারণ যে জিনিসটা ইশতিয়াক একটু আগে বলে, যে আমাদের ডিফারেন্স কিন্তু যথেষ্ট, আপনি আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে টেস্ট লেভেলের ডিফারেন্সটা অনেক বেশ ডিফারেন্স, ইন্ডিয়াতে কিন্তু সেটা না। আপনি ইন্ডিয়াতে দেখবেন নেক টু নেক। কারণ এটা কেন হয়েছে? আজ থেকে 20 বছর আগে কিন্তু এই সিচুয়েশন ছিল না। রঞ্জি ট্রফির সিচুয়েশন এরকম ছিল না, ডাইসি উইকেট থাকতো, একেবারে আপনি তক্তা টাইপের উইকেট, বল খালি টার্ন করতে কোনো বাউন্স টাউন্স থাকতো না, ফ্ল্যাট ট্র্যাক ছিল। কিন্তু তারা উইকেট চেঞ্জ করে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলেছে ইন্ডিয়াতে। তো ওই জায়গাটা কিন্তু আমাদের শিক্ষার বিষয় আছে। সেখানে যদি আমরাও যদি উইকেটেরটার উপরে যদি পরিচর্যাটা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্রিকেটেও যথেষ্ট ইমপ্রুভ করার সুযোগ আছে। আর একটা জিনিস আছে কি, একটা হচ্ছে লং টার্ম প্ল্যান, একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। আমি লং টার্মে কী করবো, শর্ট টার্মে কী করবো? শর্ট টার্মের জন্য আমার মনে হয় যে আন্ডার 23 সাইড স্ট্রং করা এবং ইন্টারনালি টুর্নামেন্ট করা, এবং আমার মনে হয় যে আমাদের দরকার নেই সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার। ইন্ডিয়া পাশে আছে, আমরা বম্বে, দিল্লি, বেঙ্গল,
কর্ণাটকা, এদের সাথেও যদি আমাদের হাই পারফরমেন্স টিম ম্যাচ খেলতে থাকে রেগুলার, তাহলেও কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট অনেক বেশি, স্পেশালি লঙ্গার ভার্সন। কারণ আপনার যদি টেকনিক ভালো থাকে তাহলে আপনি যে কোনো উইকেটে সার্ভাইভ করবেন, আর যদি টেকনিক ভালো না থাকে আপনি যতই রান করেন আপনি কিন্তু যে কোনো সময় ছিটকে পড়বেন। তা আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, এবং এই জায়গাটা ইমপ্রুভ করলে আমাদের প্লেয়ারের যে মানে কোয়ালিটি প্লেয়ার, যেখানে আমাদের কোয়ালিটি প্লেয়ার আসা দরকার, যেখানে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে লং টার্ম দেশকে সার্ভ করবে, তখন কিন্তু সেই গ্যাপটা কভার হবে। ওয়েল, আতিফ ভাই, এই প্রসঙ্গে একটু আসে। সিনিয়র সাংবাদিকরা অনেকেই একটা কথা বলেন, সেটা হচ্ছে রিচার্ড ম্যাকিন্স যে সময়টায় এইচপির দায়িত্বে ছিলেন সে সময় যে পরিমাণ কোয়ালিটি প্লেয়ার এইচপি থেকে প্রডিউস হয়েছে, আফটার দ্যাট সেটা প্রডিউস হয় নাই। আমার কোয়েশ্চেনের জায়গাটা নিশ্চয়ই আপনি সে সময়টা তো দেখেছেন। রিচার্ড ম্যাকিন্সের যখন এইচপির দায়িত্বে ছিলেন তখন আসলে কি এমন চার্মটা ছিল যেটা এখন নাই? রিচার্ড ম্যাকিন্সের এইচপিটা একটা স্বপ্ন ছিল। ওয়ান্স ইউ হ্যাভ আ ড্রিম ইউ ক্যান অ্যাচিভ সামথিং। এখনকার এইচপি যে প্রোগ্রাম, ইটস আমরা বাৎসরিক একটা প্রতি অনেক দেখেন যে বাৎসরিক বনভোজন, বাৎসরিক অ্যানুয়াল মানে এজিএম, এরকম আমাদের এইচপি প্রোগ্রামটা বাৎসরিক। রিচার্ড ম্যাকিন্স যেটা নিয়ে আসে, হি হ্যাড এ ড্রিম, হি ওয়াজ হ্যাভিং আ বিগ ড্রিম যে আমি সাকিব, মুশফিক এদেরকে নিয়ে এমন কিছু করবো যেটা বাংলাদেশে আই উইল লিভ মাই লেগেসি থ্রু দিস। আজকে যে এইচপি প্রোগ্রাম হচ্ছে, যে 23টা 24টা প্লেয়ার হচ্ছে, মানে আমার মাঝে মাঝে এটা মানে আপনার আন্ডার 19-এর কথাটা আগে ধরি, তারপরে এইচপিতে যাচ্ছে। যে প্লেয়ারটা আজকে আন্ডার 19-এ যাচ্ছে, তারপরে আন্ডার 19-এর পরে মনিটরিং সিস্টেমটা কি? রাইট। আজকে একটা আন্ডার 19 প্লেয়ারকে আপনি খেললেন, আজকে এই শিবলি খেললো, এরপরে শিবলি ডোমেস্টিক ক্রিকেটে আসবে। ডোমেস্টিক ক্রিকেটে সে কী ভালো করছে বা কী খারাপ করছে এইটা মনিটর করবে কে? শিবলির ওই ডোমেস্টিক টিমের কোচ। ওয়ারাজ ইন আদার কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এখানে কিন্তু যেই আন্ডার 19 এজ গ্রুপ ছিল, ওই এজ গ্রুপের একটা কিন্তু কোচিং প্যানেল আছে, মানে যারা কিন্তু সবসময় দেখতেছে যে তাদের ডেভেলপমেন্টটা কী, অ্যান্ড দ্যাট উইথ ডাটাস। মানে আজকে যারা গতবার আন্ডার 19 ছিল তাদেরকে ক্যাম্প করা হলো, ক্যাম্প করার পরে তারা কিন্তু বিভিন্ন দলে গেছে। বাট আজকে যদি আমরা বিসিবির কাছে বলি যে এই আন্ডার 19 প্লেয়ার আকবর লাস্ট 3 years 4 years ওয়ের হ্যাজ ই গন, তারা দেখাতে পারবে যে হ্যাঁ দীপু তারা ন্যাশনাল টিম আসে। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট প্লেয়ার ফর ন্যাশনাল টিম, যারা ছিটকে গেছে তারা কেন ছিটকে গেছে? আকবর ছিটকে যায়নি, সবাই খেলতেছে, কিন্তু মনে বলছে যারা আশানুরূপ পারফর্ম করতে পারে নাই, সেটার মনিটরিং কোনো সিস্টেম বাংলাদেশে আন্ডার 19 নেই। আপনার যে এইচপি প্রোগ্রামটা হয়, এইচপি প্রোগ্রামটা হয় মূলত 4 মাস। 4 মাসের মধ্যে কিন্তু 1-1.5 মাস থাকে বৃষ্টি, এর মধ্যে তারা ক্যাম্পটা করে। ক্যাম্পের পরে এইচপি প্রোগ্রামে গত 3 বছরের মধ্যে কোনো কিন্তু হয় নাই, না ট্যুর হয় নাই, না। আনলেস আমি মানে প্রশ্ন যেটা সবসময় আমি করছিলাম যে আমার কাছে 24টা প্লেয়ার আছে, বাট হোয়াট ইজ হিজ মানে তার প্লেয়ারের গ্রোথটা কী হয়েছে? আনলেস আই এম প্লেয়িং ম্যাচেস আই ক্যানট সে। আপনি আমার টেকনিক নিয়ে সারাদিন কাজ করতে পারেন, বাট আনলেস ইউ আর ইন দ্য মিডল ইউ ক্যানট সে, মানে ইউ আর মিডল অ্যান্ড প্লেয়িং কম্পিটিটিভ ক্রিকেট ইউ ক্যানট সে। আজকে যে এইচপি প্রোগ্রাম আছে, আর একটা কথা একটু আগে বললেন, বাংলাদেশ টাইগার্স, জি ভেরি ওয়েল, মানে অনেক হাইপ টেকনিক টাইগার্স প্রোগ্রামটা এসেছিল, যদি এখন তার মানে কোনো কিছু আর দেখা যায় না। তো এই যে প্রোগ্রামগুলো আমরা তৈরি করি এইচপি বা আমাদের এইচপি প্রোগ্রামের মানে মোটিভটা কি? 4 মাস একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প, মানে ডু ইউ থিঙ্ক যে একটা একটা প্লেয়ারকে 4 মাস একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পে রেখে, মানে ফার্দার কোনো না রেখে, খেলার কোনো বন্দোবস্ত না রেখে যদি এরকম ক্যাম্প রাখে, এটা ও যে টেকনিকটা শিখলো, ধরেন আপনাকে তো এইচপিতে অনেক বড় বড় কোচ আসছে, তাদের টেকনিক্যাল অনেক কাজ করতেছে, ওই টেকনিকটা সে এক্সিকিউট করতে পারছে কিনা মিডলে, এটা দেখা কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই, আনলেস হি ইজ গোয়িং ইনটু দ্য এ টিম অর দ্য। তো সবচেয়ে ভালো হয় যদি এইচপি প্রোগ্রাম, আন্ডার 19 প্রোগ্রাম এবং ন্যাশনাল প্রোগ্রাম, এই পুরো জিনিসটা একটা চেনে আসে। একটা যেই চেষ্টাটা আপনার ডেভিড মুর করছে অনেকদিন ধরে, যে যিনি এখন প্রোগ্রাম হেড বাংলাদেশের, অস্ট্রেলিয়া থেকে এসেছেন, উনি বলছেন যে আমাকে মানে প্রোগ্রামটা এমন হওয়া উচিত যে যেখানে আমার কাছে একটা স্পিনার চাইলে আমি 5টা স্পিনার দিতে পারি, দিস আর দ্য 5 অ্যাভেলেবল স্পিনার্স আই হ্যাভ, নাও ইউ চুজ ইউর স্পিনার্স। বাট ওই স্পিনারটা কত ভালো মানের স্পিনার, আনলেস হি ইজ প্লেয়িং ম্যাচেস, আনলেস হি ইজ ইন ডিফারেন্ট কন্ডিশনস, অ্যান্ড আপনি আমাদের একটা প্লেয়ারকে আমরা কীভাবে জাজ করি? অ্যাকর্ডিং হাউ হি ইজ রিয়াক্টিং টু ডিফারেন্ট কন্ডিশনস বা ডিফারেন্ট অপোজিশনের সাথে। আমাদের প্লেয়ারদেরকেও তো আপনি দোষ দিতে পারেন না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য চান্স টু প্লে, দে আর প্লেয়িং কাপল অফ লিগ ম্যাচেস, কাপল অফ ট্যুর গেমস, বাট এটার বাইরে নাই। যেমন সেলিম ভাই যে কথা বললেন, আমি এটার সাথে 100% একমত। আমাদের বিসিবির কিন্তু কিছু জায়গায় খুব রিজিডনেস আছে। উই ওয়ান্ট টু প্লে এগেন্স্ট অস্ট্রেলিয়া আন্ডার 19, দে ডোন্ট হ্যাভ টাইম ফর দ্য নেক্সট 3 years. We want to play against England under 19s, they don't have time for the next 5 years. So what are the, we want to play against Australia or England HP, they don't have time. So what are the next available options? আমি মমিনুল হকের সাথে দেখা হয়েছে, মমিনুল হক একবার বলছিল তারা একবার গেছিল ইন্ডিয়াতে, কর্ণাটকা বা
কর্ণাটকের সাথে মনে একটা খেলতে অ্যাট দ্য হোম গ্রাউন্ড। ওদের হোম টিমের স্ট্রেংথ এত থাকে যে যারা রঞ্জি খেলে তাদের হোম টিম হোমে হারানো খুব ডিফিকাল্ট, ভেরি টাফ। ইফ ইউ গো দেয়ার অ্যান্ড প্লে ইউ উইল হ্যাভ আ ভাস্ট এক্সপিরিয়েন্স অফ প্লেয়িং এগেনস্ট অপোজিশন, না শুধুমাত্র প্লেয়িং এগেনস্ট সাম কাইন্ড অফ প্রেশার। আপনি আজকে ভিক্টোরিয়ার যদি সেকেন্ড গ্রেড টিমের সাথেও ভিক্টোরিয়া জায়গায় খেলেন, ইটস মাচ বেটার দেন প্লেয়িং সামথিং হিয়ার। আমরা কি বলি, আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাবো, মানে আমরা কখনো ভাবতেছি না আমরা ভিক্টোরিয়া একটা টিমের সাথে খেলি। আমরা মানে আমরা অ্যাডিলেডে গিয়ে 3 মাস থাকি যে এখানে 4 ডে ম্যাচ হোক 5টা। আমাদের কি আমাদের খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে, এবং অস্ট্রেলিয়ার সাথে এই সময়টা নাই বাংলাদেশের সাথে সময় ব্যয় করে। বাট ভিক্টোরিয়ার নিশ্চয়ই কোনো একটা টিম আছে যারা বাংলাদেশের সাথে খেলতে চাইবে। বাংলাদেশ তো আসলে ওই টিমের সাথে খেলবে না, বাংলাদেশ খেলবে ওই কন্ডিশনের সাথে, অ্যাডাপশন তো করবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার বাংলাদেশ ল্যাকিং। আজকে যে প্লেয়ারটা আন্ডার-19 খেলছে, এই যে সাউথ আফ্রিকা খেললো, এই প্লেয়ারটা নেক্সট কবে সাউথ আফ্রিকা খেলবে হি ডাজন্ট নো, না, বিকজ এই তো প্ল্যান নাই তো আপনাদের। মানে এই যে আন্ডার-19, ধরুন আমরা যে, আমার কাছে প্রথমত হচ্ছে কি যে আন্ডার-19 চ্যাম্পিয়ন হলে যে বাংলাদেশ অনেক বড় কিছু হয়ে গেল, দিস ইজ আ ভেরি, মানে আমার কাছে বলে দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট, বিকজ আন্ডার-19 ইজ আ ডেভেলপমেন্ট প্রজেক্ট। আপনি এখন আন্ডার-19কে আমরা যেভাবে আন্ডার-19 করি ওটাও কিন্তু আন্ডার-19 মানে সফল হওয়ার খুব বড়। আমরা ফর এনি হাউ আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে। আন্ডার-19 কিন্তু বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট। জি, এখানে আপনি প্লেয়ারটাকে ডেভেলপ করবেন মানে কি, ডেভেলপ করবেন আ প্লেয়ার ক্যান প্লে ইন ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট সিচুয়েশন। আমরা কি করছি, আমরা আন্ডার-19 বিভিন্ন লোককে, যে টিমটা বাংলাদেশে জিতেছিল আন্ডার-19, ওই টিম কিন্তু ইটস ওয়াজ এভরিওয়ান কমপ্লিমেন্টেড ইচ আদার অ্যান্ড দে ওয়ান দ্য টুর্নামেন্ট। বাট ওই টিমে কিন্তু একটা দে ওয়াজ নট ওয়ান প্লেয়ার হুম ইউ ক্যান সে জায়সওয়াল। ট্রু। ওই টিমে কিন্তু ওইখানে ওই টুর্নামেন্টে কিন্তু জায়সওয়ালের মতো প্লেয়ার যে হি ইজ অ্যারাইভিং, এটা কিন্তু বোঝা গেছিল। মানে ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনি বাংলাদেশের আন্ডার-19 প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করবেন নাকি ওটাকে মানে জিতানোর জন্য, ওয়ার্ল্ড কাপ জিতানোর জন্য করবেন, দ্যাট ইজ দ্য ওয়ে। মনে হয় ওটাই আর কি মেইন দেখা দরকার। আমরা এই ব্যাপার নিয়ে আরো আলোচনায় ফিরবো। আমাদের একটা ছোট্ট বিরতির সময় রয়েছে, বিরতিটা শেষ করে এসে আমরা তারপরে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আরো আলোচনা প্রোগ্রেস করতে চাই। দর্শক ঠিক এই পর্যায়ে স্যাটারডে নাইট স্পোর্টস দেখছেন, একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আরো একবার আমন্ত্রণ, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকে ট্যাগলাইন আবেগ নয় পরিকল্পনায় হয় ক্রিকেট। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সঙ্গে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন। ইশতিয়াক ভাই, আপনাকে দিয়ে এই পার্টের আলোচনাটা আবারও শুরু করতে চাই। সেটা হচ্ছে, অনেক সময় আতিফ ভাই যেটা বলছিলেন বা সেলিম শাহেদ ভাই যেটা বলছিলেন যে আমাদের এখানে ম্যাচেস আয়োজন অ্যাব্রোড এবং হোমেও আমরা আসলে সত্যিকার অর্থে ম্যাচ আয়োজন করতে পারি না। একটা অজুহাত দেওয়া হয় যে আমাদের গ্রাউন্ডস অ্যান্ড লজিস্টিক্সের অনেক সমস্যার জায়গা আছে। এখন তো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট, তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও নিয়েছেন। এখন কি এই জায়গাটা রেকটিফাই হওয়ার কোনো সম্ভাবনা আছে? নিঃসন্দেহে আমার তো মনে হয় যে ওনার যে অভিজ্ঞতা, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া মানে যে কোনো একটা মন্ত্রণালয়ের সমান দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি এবং কর্মকাণ্ড একটা মন্ত্রণালয় যেরকম হয়, ক্রিকেট বোর্ডের কোনো অংশে কম না। এবং এখানে যেখানে যেখানে ঘাটতি আছে এবং যেসব অভিজ্ঞতা নিয়ে অর্জন করেছেন, আই এম প্রিটি শিওর অ্যাজ এ মিনিস্টার হি ইজ গোয়িং টু অ্যাপ্লাই, অ্যান্ড এইগুলো অভিজ্ঞতা তাকে কাজে দেবে। অ্যান্ড শুধু ক্রিকেট তো না, সব ফেডারেশনই তার আন্ডারে, সব ফেডারেশনেরই মঙ্গল, সব ফেডারেশনই গ্রোথ, পারফরমেন্স তার অধীনে। বাট আমার মনে হয় ক্রিকেটটা বেশি বেনিফিটেড হওয়া উচিত। আমার মনে হয় ডিপেন্ডস অন হাউ দ্য বোর্ড মেম্বার্স আর এবল টু এক্সট্র্যাক্ট দ্য বেনিফিট আউট অফ হিম। একটা জিনিস যেটা হচ্ছে যে টকিং অ্যাবাউট ইউর লজিস্টিক্স অ্যান্ড আদার এরিয়াজ, যেরকম অনেক কিছু ইশতিয়াক ভাই বিসিবির প্রোটোকলে নাকি থাকে না, যেমন গ্রাউন্ডস এনএসসির আন্ডারে থাকে। এই জায়গাগুলো রেকটিফাই করা সম্ভব। এখানে আমি আসছিলাম যে ডিসেন্ট্রালাইজ করার একটা প্রতিশ্রুতি প্রেসিডেন্ট দিয়েছেন, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, বাট সেটা এক্সিকিউশন করতে গেলে এখানেই সমস্যা, যে ডিভিশনাল লেভেলে যারা হর্তাকর্তা তাদেরকে, হ্যাঁ, এখানে ওই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হয়ে ওঠে না। বাট নাও দ্যাট হি ইজ দ্য বস, হি ক্যান নাও ইনশিওর যে অ্যাটলিস্ট আমি যেসব যেখানে বাধাপ্রাপ্ত হতাম ডিভিশন পর্যায়ে কিংবা ডিভিশনাল পর্যায়ে ক্রিকেট শুরু করানো, এই ডিসেন্ট্রালাইজ করার যে প্রসেসটা, আমার মনে হয় ইট উইল বি ইজি ফর হিম টু এক্সিকিউট দিস আনলেস অ্যান্ড আনটিল আমরা ঢাকার থেকে বেরিয়ে যদি অন্যান্য ইস্যুতে যদি আমরা ক্রিকেট না শুরু করতে পারি অ্যান্ড ডেভেলপ। এখানে আজকে খবরের কাগজে বড় একটা সুন্দর একটা আর্টিকেল ছিল অ্যাবাউট খুলনা স্টেডিয়াম। তো এখানে খুলনা স্টেডিয়াম আছে, বগুড়া স্টেডিয়াম আছে, রাজশাহী তো একসময় ভালো খেলা হতো, বরিশালেও যতটুকু শুনি যে খুব ভালো অনেক কিছু আছে ব্যবস্থা, যশোরেও ভালো ছিল। সো আমরা ওয়াই ডু উই নট
focus and shift a little bit of focus from outside of Dhaka to places like these এবং ওখানে অন্তত ডিভিশনাল হেডকোয়ার্টার্সগুলোতে আমরা ওখানে অ্যাডমিনিস্ট্রেশন স্কেলেটন অ্যাডমিনিস্ট্রেশন বসিয়ে বিকজ এই কনস্টিটিউশনেও আছে ওখানে স্কেলেটন অ্যাডমিনিস্ট্রেশন বসিয়ে আমরা ওখানে লিগ চালু করা এবং স্টেডিয়ামটাকে এখন স্টেডিয়াম এনএসসির অধীনে ম্যানেজমেন্ট করবে বিসিবি বাট ফান্ডিং করবে এনএসসি তো এখানে আমার মনে হয় পাপন সাহেব যদি এই কোঅর্ডিনেশনটা করতে পারে বিটুইন বিসিবি অ্যান্ড এনএসসি অ্যান্ড মেক শিওর দ্যাট দিস ভেনিউজ আর ফতুল্লা যেরকম একটা ওয়ার্ল্ড ক্লাস একটা জায়গা ছিল ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্সেস আছে হিস্ট্রি রয়ে গেছে এগুলা তা আমাদের এখন করা উচিত হবে যে এগুলাকে স্টেডিয়ামটাকে পুনরায় ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পরিণত করা এবং এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের সাথে স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস একাডেমি করা আমরা যদি প্লেয়ারদেরকে সেই সুবিধা যদি না দিই এক ঢাকা মিরপুর শেরেবাংলা মিরপুর স্টেডিয়াম আমরা বলি হোম অফ ক্রিকেট ইট ইজ শেরেবাংলা মিরপুর স্টেডিয়াম ফর হেভেন সেক নাম দেওয়া হয়েছে উই শুড স্টার্ট টু নেম দিস অ্যাজ শেরেবাংলা মিরপুর স্টেডিয়াম ইনস্টেড অফ হোম অফ ক্রিকেট এভরি টাইম দিস হোম অফ ক্রিকেট হ্যাজ ডান নাথিং টু দ্য ক্রিকেট অফ বাংলাদেশ সো আমার মনে হয় যে উই শুড start to decentralize and focus on other venues and যদি এটা না হয় যদি আমরা সেই প্রসারটা না ঘটাতে পারি cricket will remain where it is. We are languishing at number 9 or number 10 in the test rankings or something like that and number 7 or number 8 in the one days. I think we'll be happy to remain there for the next year unless and until changes like these do not happen. আমার মনে হয় we are going to stay where we are. সেলিম ভাই মাঠে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বা মাঠে ক্রিকেটারদেরকে ব্যস্ত রাখার ক্ষেত্রে আমরা যে কথাটা ইশতিয়াক ভাই বলছিলেন লজিস্টিক্স এবং প্রোটোকল জনিত অনেক ঝামেলা হয়তো বা বিসিবিকে পোহাতে হয় এখন সেটাকে কি রেকটিফাই করা সম্ভব সেম কোশ্চেন কি দেখুন রেকটিফাইটা করা নির্ভর করবে টোটালটাই প্ল্যানিংয়ের উপরে আপনার যদি প্ল্যানিং যত বেটার হবে তত বেশি আপনি টাইমটা ইউটিলাইজ করাতে পারবেন আপনাকে ফার্স্ট আমাদের বুঝতে হবে যে আমাদের কতগুলো মাঠ আছে বগুড়ার মাঠটা আনইউটিলাইজ অবস্থা পড়ে আছে আপনি দেখেন পদ্মা ব্রিজ হওয়ার পরে কিন্তু আমাদের কমিউনিকেশন উইথ খুলনা ফ্যান্টাস্টিক হয়ে গেছে ইভেন কেউ যদি ভোরে ইভেন আপনি অনেক সময় বিকেএসপিতে যে ট্রাফিক থাকে অনেক সময় যেতে 3 ঘন্টা লেগে যায় ওয়ারাজ আপনি যদি খুলনা পৌঁছতে চান আপনি 4 ঘন্টায় খুলনা পৌঁছতে পারবেন সো খুলনা গিয়েও ম্যাচ খেলে আসা পসিবল দিনে দিনে সকালবেলা আপনি যাবেন ম্যাচ খেলে চলে আসতে পারবেন ওরকম সিচুয়েশনও কিন্তু আছে রাস্তার যে সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন যেটা বলবো সো আমাদের যা এক্সিস্টিং গ্রাউন্ডসগুলো আছে সেই গ্রাউন্ডসগুলো আমরা কতখানি ইউটিলাইজ করতে পারছি আমাদের গ্রাউন্ডস এবং গ্রাউন্ডের উইকেটস সেগুলো যদি আরও বেটার ওয়েতে আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আরও বেশি ম্যাচ খেলা সম্ভব আপনি প্লেয়ারদেরকে যদি বসিয়ে রাখেন তাহলে কিন্তু তার কাছ থেকে বেস্ট আউটপুটটা নিতে পারবেন না স্পেশালি কারণ আমাদের এখানে তো ডিফারেন্ট ভাগ আছে আন্ডার 13 আন্ডার 15 আন্ডার 17 আন্ডার 19 এইচপি বাংলাদেশ এই টিম তারপরে বাংলাদেশ টিম এই যে ধাপগুলো এই ধাপগুলোর প্রত্যেকটা এরিয়াতে যারা যেখানে আছে আন্ডার 15-এর প্লেয়াররা বসে থাকার সুযোগ নাই দে শুড বি প্লেয়িং যেখানেই হোক আন্ডার 19-এর প্লেয়াররা ম্যাচ খেলতে থাকবে আন্ডার 23-তে যারা আছে হাই পারফরমেন্সে আছে তারা শুধু ক্যাম্প করলে হবে না ক্যাম্পের সাথে কি আপনার তো একটা টার্গেট থাকতে হবে যে ঠিক আছে আমি 5টা ম্যাচ পারবো 5টা ম্যাচ অ্যাজ এ ব্যাটসম্যান আমাকে 2টা 100 করতে হবে বা আমি পেস বোলার আছে 2টা 5 উইকেট 10 উইকেট নিতে হবে বা মানে আপনার টার্গেট ওরিয়েন্টেড কাজ হতে হবে যদি টার্গেট ওরিয়েন্টেড যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট চোখে পড়বে না আর ইমপ্রুভমেন্ট যদি না আসে তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি প্লেয়ার পাবেন না কারণ আমাদের দেশে যখন বাংলাদেশ টিমের জন্য ব্যাকআপ প্রত্যেকটা প্লেসের জন্য ওপেনারের জন্য 5টা ওপেনার রেডি পেস বোলারের জন্য 5টা ব্যাকআপ পেস বোলার রেডি স্পিনার 5টা ব্যাকআপ স্পিনার রেডি তখন দেখবেন আপনি কম্পিটিশন বেড়ে যাবে যখন কম্পিটিশন বেড়ে যাবে বাংলাদেশ টিমের পারফরমেন্স আরও বেটার হবে কারণ তখন যেই সুযোগ পাবে সেই জায়গায় সে যদি পারফর্ম না করে সে কিন্তু টিকবে না এবং কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে সাকিব কেন ওয়ার্ল্ডের নাম্বার 1 হয়েছে বিকজ অফ হিজ কনসিস্টেন্সি তামিম কেন এত টপ প্লেয়ার হয়েছে বিকজ অফ হিজ কনসিস্টেন্সি অন্য প্লেয়াররা কেন ওই জায়গাটা যেতে পারেনি বিকজ অফ ইনকনসিস্টেন্সি সো আমাদের যখন এনাফ কম্পিটিশন থাকবে এনাফ ব্যাকআপ প্লেয়ার থাকবে তখন অটোমেটিক্যালি কনসিস্টেন্ট প্লেয়ার উইল সার্ভাইভ এবং তারা আরও কনসিস্টেন্টলি খেলার চেষ্টা করবে এবং রেগুলার পারফর্ম করার চেষ্টা করবে এবং রেগুলার যখনই আপনি পারফর্ম করবেন আপনার রেজাল্ট ভালো হতে বাধ্য আপনি দেখেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা কেন এত টপ বিকজ দে আর কনসিস্টেন্ট পারফর্মার ইন্ডিয়ান টিম কেন ওয়ার্ল্ডের টপ 3 ভিতরে বিকজ বিরাট কোহলি বলেন রোহিত শর্মা বলেন দে আর কনসিস্টেন্ট পারফর্মার তা আমাদের কিন্তু ওই কনসিস্টেন্সিটা হচ্ছে আমাদের বিগেস্ট গ্যাপ এবং কনসিস্টেন্সি আসবে কখন যখন আপনার পিছনে দেখবেন যে আপনার পিছনে আরও 5টা প্লেয়ার বা 10টা প্লেয়ার দাঁড়িয়ে আছে আপনি 2টা ম্যাচ খারাপ খেলে ওরা ঢোকার চান্সেস আছে সো আপনি তখন খারাপ খেলার কোনো সুযোগই দিবেন না সো এই জিনিসটা যতদিন আমাদের না আসতেছে ততদিন পর্যন্ত আমাদের এই গ্যাপটা থাকবে আর এই গ্যাপটা ওভারকাম করার একটাই রাস্তা আছে
কোনো অবস্থাতে কোনো প্লেয়ারকে বসিয়ে রাখা যাবে না, ওকে টার্গেট ওরিয়েন্টেড দিতে হবে। আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি কিন্তু 10 বছরের ক্যালেন্ডার পাবেন, কবে কার কোন ম্যাচ, আন্ডার 15-এর কী ম্যাচ, আন্ডার 9। আমাদের কিন্তু ওই ক্যালেন্ডার আপনি যদি চানও আপনি পাবেন না। আমরা কিন্তু এটাও জানি না যে আগামী বছর কখন আমাদের প্রিমিয়ার লিগ হবে, বিপিএলের ডেট কী, সেটাও কিন্তু আমরা এখনও জানি না। সো আমাদের কিন্তু ক্যালেন্ডারেরও গ্যাপ আছে। সো এই সমস্ত গ্যাপগুলো আমাদের রেকটিফাই করাটা খুব দরকার, কারণ আপনি যদি স্ট্রাকচার না দেন, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট প্রপারলি না দিতে পারি আমরা, তাহলে কিন্তু আপনি প্লেয়ারদের কাছ থেকেও সেটা আশা করা যাবে না। ইভেন আপনি বাইরে থেকে যে প্লেয়ার নেবেন, কারণ আপনি যখন বাইরের প্লেয়ারের সাথে আপনি ইন্টারাক্ট হবে, তখন আপনি কিন্তু বেটার কিছু শিখবেন। এবি ডিভিলিয়ার্সের সাথে যখন আমাদের লোকাল ছেলেটা খেলবে, ও কিন্তু ব্যাটিংয়ের অনেক টেকনিক শিখতে পারবে, এটাই না স্বাভাবিক। তো ওকে তো জানতে হবে আমাদের এখানে খেলার ডেটটা কবে থেকে কবে, ওই জিনিসটা কি আমরা জানি? আপনি কি জানেন নেক্সট ইয়ারের বিপিএল কখন হবে? না। আপনি কি জানেন নেক্সট ইয়ার বিসিএল কখন হবে? না। জানেন না। আমাদের প্রিমিয়ার লিগ কবে শুরু হবে আপনি জানেন? না। তাহলে আপনিও জানেন না, আপনি এই সাথে জড়িত আছে অনেক দিন ধরে। আজকে যদি আমাদের কাছে ক্যালেন্ডার চান, আমাদের কিন্তু ক্যালেন্ডার বিসিবি থেকে আমরা নিতে পারবো না যে কবে কোথায় কাদের কোথায় কোথায় কী কী ম্যাচ আছে। সো আমাদের যখন স্ট্রাকচার্ড প্ল্যানিং যদি না থাকে, তা আপনি এক্সিকিউশন কোথা থেকে করবেন? সো এখানে হলিস্টিক ইমপ্রুভমেন্ট না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট বা এক্সপেক্টেড আউটপুট পাওয়াটা খুব খুব কঠিন। আপনি হলিস্টিক ইমপ্রুভমেন্টের কথা বলছিলেন নাতিফ ভাই, সেলিম শাহেদ ভাই ক্যালেন্ডারের কথা বলছিলেন। বাংলাদেশের বর্তমানে 64টা জেলার অর্ধেকের বেশি জেলাতে 3 থেকে 4 বছর হয়ে আছে কোনো জেলা লিগ হয় না, এবং সেটা ডিএসএদের আন্ডারে তারাই এইটাকে আয়োজন করে। এবং অনেক সময় ক্রিকেট বোর্ড থেকেও বলা হয় যে এই সমন্বয়টা হয়তোবা অনেক কঠিন হয়ে যায়, কিংবা তারাও হয়তোবা তাদের ওই এখতিয়ারটাও নাই সেই জায়গাটাতে। আমার যে কোয়েশ্চেনটা ছিল যে এখন যেহেতু বিসিবি প্রেসিডেন্ট, তিনি সম্মানিত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, এখন কি এগুলো রেকটিফাই হওয়া সম্ভব? না, মনে হয় যে আসলে আপনি হলিস্টিক্যালি জিনিসটাকে চিন্তা করতে হবে। বিসিবি প্রেসিডেন্ট কিন্তু আবার ক্রীড়া মন্ত্রণালয়ের মহোদয়, মানে মন্ত্রী মহোদয়, জি, তার প্রতিটা মুভ কিন্তু অন্যান্য ফেডারেশনও দেখবে। সো হি উইল বি ভেরি কেয়ারফুল, মানে চুজিং ইজ মানে পাথ। আপনার মানে আমাদের কখনোই এটা ভাবার মানে কোনো অবকাশ নেই যে সে ক্রিকেটের জন্য একটা থোক বরাদ্দ বা অনেক কিছু করে ফেলবেন। যে সবাইকে ইনফ্যাক্ট তার বিগেস্ট চ্যালেঞ্জই হবে যে ফুটবল এবং হকি। তার আমি লাস্ট কয়েকটা প্রেস কনফারেন্সে দেখে যা বলছি যে হিজ মেজর ফোকাস ইজ নট ক্রিকেট, হিজ মেজর ফোকাস ইজ অন আদার স্পোর্টস, বিকজ ক্রিকেটটা সে ভালো করেছেন বলে তাকে এই জায়গায় এনেছেন। সো হি ওয়ান্টস টু ডেভেলপ অল দোজ স্পোর্টস। সো ফর হিম ক্রিকেট ইজ নট দ্য প্রায়োরিটি অ্যাট দ্য মোমেন্ট। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা থেকে আপনি মানে ইস্টাকে বললেন, আসলে আমার মনে হয় না যে আমার জীবদ্দশায় কখনো রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে দেখে যেতে পারবো। মানে আমি স্বপ্নটা দেখে মানে এই গল্পটা শুনে যাবো, কিন্তু এটা বাস্তবায়নটা হবে না। হবে না কারণ হচ্ছে যে এই যে সমন্বয়হীনতা, জি, সমন্বয়হীনতার মূল কারণটা কি? মূল কারণটা হলো আমরা নিজেরা মানে যারা ঢাকা কেন্দ্রিক কর্মকর্তারা, আমরা আমাদের পাওয়ার ইয়েটা ওটাকে হাতে রাখতে চাই। আনলেস এই যে যাদেরকে বলা হয় তারা কিন্তু সবাই টাকা পায়, এভরি ডিএসএ সবাই কিন্তু টাকা নেয় বিসিবি থেকে পায়, টাকা খরচও তারা করে। আমাদের কথা হচ্ছে যে এই যে ডিএসএ যে সকলগুলো আছে, তাদের লিগ না করলে তাদের যদি আজকে কাউন্সিলরশিপ বাদ হয়ে যেত, যে তুমি যদি 1 বছর লিগ না করতে পারো, ইউর কাউন্সিলরশিপ ইজ আউট, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড? দে উড বি মানে compelled to do this. You don't have to মানে অনেক কিছু চেঞ্জ করতে পারে। You are just not involved with Bangladesh cricket. If you can't hold this, if you can't organize a league, then you are not part of Bangladesh cricket. You just make this simple statement. আপনার তো অনেক কিছু করতে হবে না। আমি তোমার সাথে ভাই বাংলাদেশের ক্রিকেটের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, তুমি এখানে লিগ রেগুলার করতে না পারো। He will be compelled, he will make sure that the league is happening every year. They know that আমরা লিগ করি আর না করি, will always be pampered by BCB because we are holding a position in DSA and this. Once you say this, যে আপনি যদি না করতে পারেন, then you see what happens. আতিফ ভাই সেটা বলে না কেন? সেটা বলে না কারণ হচ্ছে যখন তাদেরকে দেওয়া হবে, তখন তারাও কিন্তু একটা শক্তির সঞ্চয় করতে থাকবে। যখন তারা লিগটা করতে থাকবে, তখন তাদের একটা ভয়েস হবে। দিস পিপল যারা বিভিন্ন জায়গায় যারা লিগ করছে না, যখন তারা লিগ করতে পারে না, তখন তাদের ভয়েস কিন্তু একরকম থাকে। যখন তারা একটা জিনিস ভালোভাবে করতে থাকতে হবে, তখন কিন্তু দে উইল স্টার্ট আস্কিং কোয়েশ্চেন্স, দে উইল স্টার্ট আস্কিং মেনি থিংস, অ্যান্ড মোর সো দে উইল আস্ক লজিস্টিক সাপোর্ট। আজকে যে লজিস্টিক সাপোর্টের কথা বললেন, যে এতক্ষণ যে বললেন যে লজিস্টিক সাপোর্ট নাই বা কিছু নাই, যদি আজকে খুলনাতে লিগ হয় কিংবা সাতক্ষীরায় লিগ হয়, আজকে যে লজিস্টিক সাপোর্ট নাই এটা বলে যে বিসিবি যে মানে যে ইয়েটা দিয়ে এক্সকিউজ দিতে পারে, সেই এক্সকিউজ দিতে পারবে না। বিকজ খুলনা যদি বলে যে আমার স্টেডিয়ামটা ঠিক আছে, আমার উইকেট মানে সাতক্ষীরায় আমার সব কিছু ঠিক আছে, আপনি এখন বাকি সব কিছু ব্যবস্থা করে দেন, দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক মোর হার্ডার।
সো ইটস নট যে আপনি খালি আমি যেহেতু আমি অন্যান্যদের সাথে অনেক কথা বলছি, আমি বুঝতে পারছি যে শুধুমাত্র তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, বিসিবিকেও দোষ দিয়ে লাভ নেই। কারণ বিসিবি বলে যে তারা তো করে না, তারা বলে বিসিবি তো আসে না। এই আন্ডারস্ট্যান্ডিং, আমি একটা কথা মানে জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই, লজিস্টিক্স মানে বিসিবি নিয়ে না, একটা টুর্নামেন্ট হয় বিপিএল, হ্যাঁ, সেখানে 7টা ফ্র্যাঞ্চাইজি আছে, দে আর স্পেন্ডিং মোর দ্যান ক্রোর্স, হ্যাঁ, দে ডিড নট সিট উইথ বিসিবি টিল নাও। 7টা ফ্র্যাঞ্চাইজিকে ডেকে একটা জায়গায় বসানো হয় না এখন পর্যন্ত। সো এইটা যখন একটা বোর্ড হয়, তখন তার থেকে আপনি অনেক কিছু আশা করবেন না, বিকজ পৃথিবীর সব কটা আপনি আইপিএল থেকে সব দেশের ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু বসে, অন্তত বছর 2-3 বার বসে। দে হ্যাভ দেয়ার প্রবলেমস, দে ওয়ান্ট টু শো দেয়ার প্রবলেমস, দে ওয়ান্ট টু। আমাদের বোর্ডে কি হচ্ছে, তারা 1-to-1 কথা বলে। ইট ক্যানট বি আর বোর্ড কখনোই চাচ্ছে না যে সবার সাথে বসি একসাথে মিলে। আপনার একটা এজিএম, একটা ইজিএম, এটা ছাড়া আর কখনো বসার, আপনি একটা ইভেন জোনাল ওয়াইজও বসতে পারে বোর্ড, যে আমরা খুলনা জোনালে কি হচ্ছে প্রবলেম, সব জোনাল ওই জোনে যে আছে তাদের সাথে। উই হ্যাভ নেভার সিন অল দোজ থিংস। আপনি এগুলো কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে, এগুলো কিন্তু অন্য জায়গায় হচ্ছে, অন রেগুলার বেসিস হচ্ছে। সো দে আর ইমপ্রুভিং। এই যে হলিস্টিক, যে আমাদের হলিস্টিক ইমপ্রুভমেন্ট, হলিস্টিক ইমপ্রুভমেন্ট ক্যান বি ওয়ান মিনিটে, মানে 1 মিনিটে হয়ে যাবে না। ইটস আ থট প্রসেস দ্যাট বোর্ড নিড টু আন্ডারস্ট্যান্ড, যে আমরা যদি ইমপ্রুভ করতে চাই, আচ্ছা আমাদের জন্য এত বড় হয়ে যাচ্ছে জিনিসটা, সো লেটস পার্ট ইট হবে। যে আমরা আজকে চট্টগ্রাম ডিভিশনটাকে ধরি, ওইটা সবার সাথে আমরা একসাথে বসি। আপনি শেষ কবে একটা বিসিবি মানে বোর্ড দিয়ে একটা বলতে পারবে যে আমরা চট্টগ্রাম ডিভিশনে সবার সাথে বসছি? So how can you expect improvement? এই হলিস্টিক ইমপ্রুভমেন্টের জায়গাটা থেকে আমি ফিরতে চাই। আমাদের আরো একটা বিরতির সময় হচ্ছে, বিরতির থেকে ফিরে এসে আমরা আরো ইন ডিটেইল আলোচনা করতে চাই। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টসে আরো একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকের ট্যাগলাইন আবেগ নয় পরিকল্পনায় হয় ক্রিকেট। আমরা ইমপ্রুভমেন্টের কথা বলছিলাম, একদম হলিস্টিক ইমপ্রুভমেন্ট, এবং সেই ইমপ্রুভমেন্টের জায়গাটা ইশতিয়াক ভাই শুধুমাত্র তো ক্রিকেট না, মাঠের বাইরেও অনেক কিছু জড়িত আছে। একটা ক্রিকেট মাঠে অনেক কিছুই জড়িত আছে। আমাদের বাংলাদেশে গ্রাউন্ডসম্যানদের কিংবা কিউরেটরদের কতটুকু ট্রেনিং ব্যবস্থা হয়, আম্পায়ারিং এর মানের জায়গা থেকে কতটুকু ওয়ার্কশপ হচ্ছে, কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কত উন্নত মানের শিক্ষিত কোচ তৈরি করা হচ্ছে, এসব জায়গাগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট? ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় পাথওয়ে প্রোগ্রাম যেগুলো, দিস শুড নট অনলি বি মেন্ট ফর দ্য ক্রিকেটার্স, ফর আম্পায়ার্স, কোচেস, কিউরেটার্স, গ্রাউন্ডসম্যান, নেম ইট, প্রত্যেকটা একটা পাথওয়ে প্রোগ্রাম একটা শুড বি ইন প্লেস। সেটা কতখানি আছে আই ডু নট নো। আমার মনে হয় মোস্ট অফ দি, আমরা বিরতিতে আতিফ বলছিল যে এখানে সলিম সাহেব, যে এখানকার যারা কোচেস আছে, দে হ্যাভ দেয়ার ওন প্ল্যানস, দে ওয়ান্ট টু কাম অ্যান্ড এক্সিকিউট দোজ প্ল্যানস, এবং দোজ আর ডান এই আপনার এই যেটাকে বলে যে পাথওয়ে প্রোগ্রামস অনুসারে দে হ্যাভ দেয়ার ওন। তো সেটা কতখানি এখানে এই ইনপুটসটা শেয়ার করে, কতখানি এটা অ্যাবজর্ব করতে পারে, সেটা হলো ব্যাপার। আমার মনে হয় যেরকম কোচেসদেরকে কোচ করানো, তারা আম্পায়ার্সদেরকে তাদেরকে একটা ক্যারিয়ার হিসাবে নেওয়ার জন্য, হাউ টু প্রোগ্রেস ফ্রম and to reach the international level, different training programs and sending them abroad, conducting matches abroad. এই ধরনের যদি মোটিভেশন ইনসেন্টিভস যদি না দেওয়া হয়, ব্রিঙ্গিং দেম আন্ডার আ central contract kind of a thing, remuneration should be lucrative both for coaches and as well as umpires and as well as curators. You just mentioned, আমার মনে বিরতিতে ছিল, you mentioned this is one of the most important, most neglected area. আমার মনে হয় যে with all due respect to cricket, but not necessarily meaning to criticize the board, but these should be part of their priority, in the thought process. Curator to সবচেয়ে neglected. Unless and until we train curators and send them to different to prepare pitches, at the end of the day আমরা কিসেতে খেলি, আমরা why are we saying that আমাদের conditions starts with to begin with the pitches and the grounds and the dressing room, সব কিছু মিলিয়ে। তো আমরা ন্যূনতম যে জিনিসটা প্রয়োজন সেটাই আমরা এখন পর্যন্ত সেটার উপরে কোনো রকমের ফোকাস করা হয়নি। as I said, you have to have pathway programs for all these, not just the cricketers, for umpires, coaches, curators, and ওয়েল, ইশতিয়াক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর থট। সেলিম সাহেব ভাই, আপনি নিজেও ম্যাচ রেফারিং এর সঙ্গে যুক্ত আছেন। আম্পায়ারিং এর কোয়ালিটির জায়গাটা, আম্পায়ারদের বেটার ওয়ার্কশপের ব্যবস্থা করা বা প্রপার ট্রেনিং এর জায়গাটা, এসব জায়গায় আপনি আসলে প্র্যাকটিক্যালি কতটুকু অভাব বোধ করেন?
দেখুন আপনি আমি যদি এক্সাম্পল দিই যে একটা ছেলে যখন বড় হয়, সে স্কুল ম্যাট্রিক পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, ইউনিভার্সিটি কমপ্লিট করে সে হয়তো ব্যবসায় জয়েন করে বা চাকরিতে জয়েন করে, রাইট? একটা যদি প্লেয়ার হয়, সে হয়তো পড়াশোনার সাথে সাথে সে খেলাধুলা করে, তার এম থাকে সে দেশের হয়ে খেলবে এবং লং টাইম সার্ভ করার চেষ্টা করবে। ঠিক একইভাবে তার যদি একটা ক্যারিয়ার পাথ না গ্রো করে দেওয়া হয়, অর্থাৎ একটা ছেলে যদি আম্পায়ার হয়, সে যদি জানে যে না আমি যদি ভালো আম্পায়ারিং করি একটা স্টেজের পরে আমি ইন্টারন্যাশনাল প্যানেলে যাব, আমি আইসিসি এলিট প্যানেলে যাব, যেখান থেকে আমার ক্যারিয়ার গ্রোথ ইনট্যাক্ট হবে এবং আমার লাইফ সিকিউরড হবে। তো এই ধরনের সিচুয়েশন আমাদের ওখানে এখনও হয়নি। সৈকত ইজ দ্য অনলি ওয়ান যে এখন টেস্ট ম্যাচ করতেছে, আপনি জানেন। এছাড়া আমাদের আইসিসি প্যানেলে দু একজন আম্পায়ার আছেন, যেমন মুকুল ইজ ডুইং গুড, তারপরে গাজী সোহেল সেও ভালো করছে, এবং আরও কিছু ইয়াং আম্পায়ার দরকার, যেখানে কনসিস্টেন্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের কিন্তু অনেক কাজ করার সুযোগ আছে। সেই সাথে আরেকটা জিনিস কি, আপনি রেমিউনারেশন যেটা, যে আপনি যদি রেমিউনারেশন ভালো না দেন আপনি কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না। কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার জন্য কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু পে। কারণ আপনি যদি দেখেন যে একটা ছেলে যদি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢুকে, ও টার্গেট কিন্তু ও কবে সিইও হবে বা এমডি হবে, 25 ইয়ার্স পরে ওর টার্গেট হচ্ছে ওই জায়গায় রিচ করা। ঠিক একইভাবে একটা ছেলে যদি আম্পায়ারিংয়ে ঢুকে বা ম্যাচ রেফারি হিসেবে ঢুকে বা কিউরেটর হিসেবে থাকে বা কোচ হিসেবে ঢুকে, ওরও টার্গেট থাকবে যে না আমি 20 ইয়ার্স ডাউন দ্য লাইন, 25 ইয়ার্স ডাউন দ্য লাইন আমি দেশের বেস্ট বা ওয়ান অফ দ্য বেস্ট হব। তো ওই ট্র্যাক পাথ, ওই ক্যারিয়ার পাথ যদি আমাদের না এক্সপ্লেন করা থাকে, তাহলে কিন্তু অ্যাচিভ করাটা খুব ডিফিকাল্ট। তো এই জায়গাটায় আমার মনে হয় যে যেটা প্রসেস বলে, স্ট্রাকচার প্রসেস ছাড়া কিন্তু আপনি আউটপুট পাবেন না। আপনি যদি ভালো কোয়ালিটির গরুর গোশত দেন, তাহলে না ভালো কোয়ালিটির গরু গোশত রান্না হবে। আপনি যদি চর্বি দিয়ে রান্না করেন, আপনি কি ভালো কোয়ালিটির রান্না পাবেন? সেলিম ভাই, থ্যাঙ্কস ফর ইউর থট ওয়ান্স এগেইন। আতিফ ভাই, 2 মিনিট সময় আমাদের হাতে আছে। এই ক্যারিয়ার পাথটা নিয়ে আপনি যদি সর্বশেষ কিছু বলতে চান সত্যিকারের অর্থে। ক্রিকেটাররা ব্যাংকার হন নাওয়াডেজ, আমরা দেখি যে খুব বেশি মাত্রায়, কিন্তু এই সাবসিডিয়ারি ক্যারিয়ারগুলোকে তারা নিতে পারেন না কেন আসলে? নিতে পারে না বিকজ তাদের কাছে কোনো ক্যারিয়ার পাথ নেই। ক্যারিয়ার পাথটা হয়, ক্যারিয়ার পাথটা তৈরি করে দেবে কিন্তু বোর্ড না, আনলেস বোর্ড একটা রূপরেখা তৈরি করে, যেখানে একটা ছেলে, একটা ইয়াং ছেলে এসে চিন্তা করে যে আমি যদি আজকে আম্পায়ারিং করি, মানে নট নেসেসারিলি আপনি ক্রিকেটার হবেন, আমি আম্পায়ারিং করি, আমি ক্রিকেটের সাথে এটার সাথে যুক্ত থাকি, তাহলে আমি একসময় গিয়ে এই জায়গায় যেতে পারবো। আপনার যদি এটার কোনো নিদর্শন, মানে কোনো একটা রূপরেখা যদি না থাকে, তাহলে আপনার এটা কখনো, আমাদের যারা এখানে ক্রিকেটার, যারা এখানে আমি দেখছি যারা এখানে আম্পায়ারিং বা ইয়ে করছে, তারা সবাই কিন্তু হয় তারা ক্রিকেটের সাথে কোনোভাবে জড়িত ছিল, নাও নট ডুইং এনিথিং, দে জাস্ট কামিং ব্যাক টু ক্রিকেট ইন সাম ওয়ে অর দ্য আদার। একটা ইয়াং ছেলে, জাস্ট ইয়াং, ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ইট ইজ নট ভেরি নেসেসারি টু হ্যাভ আ ফর্মার ক্রিকেটার অ্যাজ ম্যানেজার। আ ম্যানেজার অফ আ ন্যাশনাল টিম অর এনি টিম, he needs to have some management qualities. আমরা কিন্তু বাংলাদেশ টিমের বলে না, যে কোনো ম্যানেজারশিপ বলে না, আমরা কিন্তু কখনো কোনো সার্কুলার দিই না। আমরা উই চুজ আ পিপল। ইট ইজ নট নেসেসারি, আমার এখনো মনে হয় যে ইট ইজ নট নেসেসারি টু বি আ ভেরি গুড ক্রিকেটার টু বি আ গুড কোচ। কোচিং ইজ আ ডিফারেন্ট বল গেম, ব্যাটিং ইজ আ ডিফারেন্ট বল গেম, কোচিং ইজ ডিফারেন্ট বল গেম। আমাদের ওইটা থেকে আগে বেরোতে হবে বিসিবির, যে ক্রিকেট খেলছে দ্যাট ইজ গুড, বাট এই প্রফেশনটা ইজ এ ডিফারেন্ট প্রফেশন। আজকে আম্পায়ারিং যদি হয়, একটা ছেলে, যে ছেলে পড়াশোনা করছে, যে ছেলে ক্রিকেটটা বুঝে, তার যে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড নাও থাকে, সে আম্পায়ার হতে পারবে। একটা ছেলে যদি, তার যদি সয়েল সায়েন্সের উপরে দক্ষতা থাকে, সে ক্রিকেটার হওয়ার চেষ্টা করতে পারবে। আমরা কিন্তু সব কিছু ভাবতেছি যে এই ছেলেটা ক্রিকেটের সাথে ছিল কি না, then we are giving him an option that you drive. আতিফ ভাই, আশা করছি দর্শকরা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আমাদের সময়টা আসলে একদম শেষ হয়ে গেছে, প্রোডিউসারের একদম করা ইনস্ট্রাকশন শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের 3 জন কাজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টসের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।